আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আইনি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত জুলাই সনদে যোগ দেবে না এনসিপি, জানালেন নাহিদ। পদ্ধতি চূড়ান্ত ছাড়া সই হলে সংকট ঘনীভূতের শঙ্কা বিশেষজ্ঞদের। পার্লামেন্ট বসবে, এইটা নিয়ে একটা পলিটিক্যাল ক্রাইসিস শুরু হবে। জুলাই সনদের 84টি বিষয় রয়েছে, সেই 84টি বিষয় একত্রে গণভোটে যাবে। গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। অন্তর্বর্তী সরকারকে ব্যতিব্যস্ত রাখা হচ্ছে নির্বাচন পেছাতে, অভিযোগ ফখরুলের। আর আপোষ নয়, ফেব্রুয়ারিতেই ভোট চায় জনগণ। এইচএসসিতে 20 ভাগ কমেছে পাশের হার, জিপিএ 5 কমেছে 78,000। এতদিন প্রকৃত চিত্র আড়াল করা হয়েছে, মন্তব্য উপদেষ্টার। স্বতঃস্ফূর্তভাবে চলছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। অমোচনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ অনেকের। ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার। দুর্ঘটনার 72 ঘন্টা পেরুলেও মিরপুরের রাসায়নিক গোডাউন থেকে ছড়াচ্ছে ধোঁয়া ও বিষাক্ত গ্যাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর ফায়ার সার্ভিস কর্মীরা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি, শাওন দত্ত। জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত স্পষ্ট করলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে, এই অভিযোগ তোলেন তিনি। বলেন, বিষয়বস্তু রাজনৈতিক দলকে দেখানো হয়নি, অনেক ন্যারেটিভ সেখানে উঠে আসেনি। জানান 9টি ডিসেন্ট সহ ঐকমত্য হওয়া 84টি বিষয় গণভোটের আওতায় আনতে হবে। তার মতে জুলাই সনদের আইনি ভিত্তির আগেই স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। তবে জনগণ চাইলে সনদ অনুমোদিত হবে, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও জানান এনসিপির আহ্বায়ক। জুলাই সনদ নিয়ে লোক দেখানো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই উল্লেখ করে নাহিদ বলেন, ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে। সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তার অংশীজন হবে না এনসিপি। এ সময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এনসিপির প্রতীক ইস্যুতে নিরপেক্ষতা হারাচ্ছে ইসি, জোর খাটিয়ে একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাচ্ছে কমিশন, এমনটাও বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা করার প্রয়োজন নেই, বরং আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কোন কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমরা আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। নোট অব ডিসেন্ট এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া পদ্ধতি চূড়ান্ত না করে জুলাই সনদ সই হলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে, এমনকি এই অজুহাতে পিছিয়ে যেতে পারে নির্বাচনও। এই শঙ্কা বিশেষজ্ঞদের। তাদের মতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে ব্যর্থ হলে বল গড়াবে সরকারের কোর্টে। যদিও সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে তাদের। বিশ্লেষকদের মতে গণভোট দেওয়ার আগে জুলাই সনদ সম্পর্কে জনগণকে বোঝানো বড় চ্যালেঞ্জ। 6 সংস্কার কমিশনের 84 প্রস্তাব নিয়ে মূলত জুলাই সনদ। এর চূড়ান্ত কপি পৌঁছেছে দলগুলোর কাছে। এখনও অমীমাংসিত নোটস অব ডিসেন্ট বা আপত্তি থাকা পয়েন্টগুলো। সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে বাস্তবায়িত হবে এই সনদ, তা অজানা। দলগুলো গণভোটের বিষয়ে একমত হলেও সময় ও পদ্ধতি নিয়ে মতভিন্নতা আছে। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে অনিশ্চিত বেশ কিছু দল।
এই অবস্থায় সনদের কার্যকারিতা ও বাস্তবায়ন অনিশ্চিত মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। 2026-এ যখন পার্লামেন্ট বসবে এইটা নিয়ে একটা পলিটিক্যাল ক্রাইসিস শুরু হবে, যে আপনি এই জিনিসটাকে 5 মাস পরে সমাধান করব এই জায়গায় যদি ফেলে রাখেন তাহলে আপনি একটা ক্রাইসিসকে ইনভাইট করতেছেন। আপনাকে এখনই, এবং এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজন হলে কিছু ক্ষেত্রে শক্ত পদক্ষেপ নিতে হবে, কারণ আপনি এতদিন ধরে আছেন, আপনি এই পুরো জিনিসটাকে চালিয়েছেন, এবং আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলো যখন ফেল করছে তখন কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব যদি আপনি না নিতে পারেন তাহলে তো কনসেনসাস কমিশন ডাকারই কোনো প্রশ্ন ছিল না। খুবই অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। পুরো জিনিসটা ব্রেকডাউন করে যেতে পারে, আবার অল্টারনেটিভলি চিন্তা করতে হবে হয়তো অনেক কিছু। রাস্তায় আমরা আরও আন্দোলন দেখব, প্রচণ্ড চাপ দেখব, হ্যাঁ, একটা বিশৃঙ্খলার পরিবেশ দেখব। আপ্রাণ চেষ্টা করছে বর্তমান সরকার ইলেকশনকে না পেছানোর জন্য। আমার মনে হয় ইলেকশন সবাই চাই বাই ফেব্রুয়ারি, কিন্তু যদি সমাধান না হয় তখন ইলেকশন তো একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে একমত দলগুলো, কিন্তু সেখানে নোটস অব ডিসেন্টের অবস্থান কি হবে সেটা পরিষ্কার নয়। অঙ্গীকারনামায় ডিসেন্ট না রাখার পক্ষে অনেক দল। জটিল ব্যাপার আমার জানা মতে। মানে এগুলোকে খুব ভালোভাবে বুঝতে হলে ওই একটা পলিটিক্যাল সায়েন্সের একটা পিএইচডি দরকার। চ্যালেঞ্জটা হচ্ছে মানুষের কাছে সেটা পৌঁছানো, কারণ আমার ধারণা মানুষ তখন প্রশ্ন করবে যে আমি তো বুঝি না। এবং কেউ যদি এটা সুপ্রিম কোর্টে নিয়ে যায় যে আমার উপর জোর করে এমন একটা জিনিস চাপানো হচ্ছে যেটা আমি বুঝি না, আমাকে অসংখ্য জটিল প্রশ্ন করা হচ্ছে এবং বলা হচ্ছে হ্যাঁ না, এর মধ্যে পুরো প্যাকেজের মধ্যে আমি 10টা মানি 20টা মানি না। যে বিষয়গুলো ডিসেন্ট আছে সেই বিষয়গুলো হচ্ছে জনমত যদি পক্ষে আসে তাহলে কি নেক্সট যে সরকার ক্ষমতায় আসবে তাকে কি ওইটা বাধ্যতামূলকভাবে সেই জনমতের ভিত্তিতেই কনস্টিটিউশনটাকে চেঞ্জ করতে হবে, নাকি তার ডিসেন্টটাকে আলাদাভাবে বিচার করার স্বাধীনতা তার থাকছে? এই কোয়েশ্চেনের কোনো উত্তর কিন্তু আমরা পাইনি, এবং সেই কোয়েশ্চেনের উত্তর না পাওয়াটা জুলাই সনদের বাস্তবায়নকেও একটা সমস্যার মধ্যে ফেলবে, প্লাস গণভোটকেও একটা ঝুঁকির মধ্যে ফেলবে। 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো, আর সেটা যেন কেবল সই করা কাগজ না হয়ে থাকে সেটি নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। ভবিষ্যতে সে কি করবে অন্তত তার কাছে পরিষ্কার হতে হবে বিষয়গুলো। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন পেছাতে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যতিব্যস্ত করে রাখছে একটি পক্ষ। ভোটের বিষয়ে কোনো আপোষ নয়, ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জনগণ, এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বেগুনবাড়ি ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, মানুষ বর্তমানে নির্বাচন চায়, ভোটাধিকার প্রয়োগ করতে চায়, কিন্তু একটি পক্ষ নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের শত নির্যাতন নিপীড়নের পরও দমে যায়নি বিএনপি। লক্ষ্য ছিল একটাই, ফ্যাসিস্টের পতন নিশ্চিত, গণতন্ত্র পুনরুদ্ধার করা। কয়েকটা দল, রাজনৈতিক দল পিআর নিয়ে খুব চিৎকার করতেছে, তাই না? বুঝেন পিআরটা কি? আমরা ভোট একটাই বুঝি কি, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এবং সেটা এক ব্যক্তি এক ভোট। ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে যে কারা যাবে, পিআর হবে কি হবে না। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 58.83%। গত বছরের তুলনায় প্রায় 78,000 কমে জিপিএ 5 পেয়েছেন 69,097 জন শিক্ষার্থী। সকাল 10টায় দেশের 11টি শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির ফল প্রকাশ করেন। তিনি জানান, ফলাফলে বরাবরের মতোই মেয়েরা এগিয়ে। ছেলেদের চেয়ে 59,232 জন বেশি নারী শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ 5ও বেশি পেয়েছে 4,991 জন। এহসানুল কবির বলেন, সবশেষ 2005 সালে এত কম ছিল সার্বিক পাশের হার। এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজিতে। জানানো হয়, পরীক্ষার উত্তরপত্র যথাযথ মূল্যায়ন করায় কমেছে পাশের হার। 2024 সালে এইচএসসিতে গড় পাশের হার ছিল 77.78%। সাধারণ শিক্ষা বোর্ড বলা হয়, সেটির পাশের হার গড় 57.12। ছাত্রী জিপিএ 5 পেয়েছে ছাত্রদের চেয়ে 4,991টা। 2004-5 এর পরের থেকে টেক অফ নেওয়া শুরু করেছে। ঊর্ধ্বমুখী
উল্লঙ্ঘন আর কি যাকে বলে, বোর্ডের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশন, বিশেষ কোনো ইনস্ট্রাকশন না পেয়ে ওনারা আনন্দিত এবং ওনারা খুব প্লিজড হয়ে দেখছেন তাহলে আমরা এবার একটা ভালো খাতা দেখার একটা সুযোগ পেলাম। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সবাইকে বিস্মিত করেছে। এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বলেন, এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না। সকালে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এই রেজাল্ট নিয়ে আমরা কি ভাবছি? আমরা যথেষ্ট সংবেদনশীল। আমরা এটা আমি বলেছি অস্বস্তিতে, অফকোর্স আমরা অস্বস্তিতে আছি, কিন্তু আবার এটাও ঠিক এই অস্বস্তিকে না থেকে আমি যদি মার্ক বাড়িয়ে দিতাম, সবাই যদি স্বস্তিতে থাকতো, এটা কারোর জন্য কোনো মঙ্গলদায়ক হতো না। আমরা সকলেই এখন এটাকে একটু ইতিবাচকভাবে এটাকে গ্রহণ করি, সংবেদনশীলতার সাথে গ্রহণ করি এবং যেখান থেকে যেটা আমরা অলরেডি বলেছি উদ্যোগ একটা আমরা নিয়েছি, সেখানে আমরা আশা করি আমরা অনেক ইনসাইটস পাবো। দর্শক, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই ঢাকা থেকে ভিকারুন্নিসা নূন কলেজ থেকে আমার সঙ্গে আছেন আলামিন হক অহন। যাব তার কাছে। অহন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ফলাফলের বিষয়ে তাদের প্রতিক্রিয়া কি? তারা বলছেন যে তারা যে পরিশ্রম করেছেন তার ফলাফলই তারা পেয়েছেন এবং একই সঙ্গে তো এত বেশি সংখ্যক শিক্ষার্থী এবার অকৃতকার্য হয়েছেন তাদের বিষয়েও তারা সহানুভূতি জানাচ্ছেন না। একই সঙ্গে তারা বলছেন যে তারা যেন কোনো ভুল সিদ্ধান্ত না হয়, নিশ্চয়ই সামনের বছরে তারা ভালো করবেন। তারপরেও উচ্ছ্বাস উদযাপন চলছে। আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই, এখন যদিও কিছুটা কমে এসেছে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এই প্রাঙ্গণে, যদিও অন্যান্য স্কুলগুলোতেও কিন্তু সেই একই সঙ্গে উচ্ছ্বাস চলছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে বেশ প্রায় 1000 শিক্ষার্থী তাদের জিপিএ 5 অর্জন করেছেন এবং যে কারণেই অভিভাবকরা সহ তারা এখানে অবস্থান করছিলেন সেই সকাল 10টা থেকেই। বিশেষ করে যখন ফলাফল জানতে পারেন উচ্ছ্বাসে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তারা। একই সঙ্গে আমি যেমনটা বলছিলাম যে এবারের প্রশ্নপত্রগুলো নিয়েও কিন্তু বেশ যখন পরীক্ষা চলছিল আলোচনা হয়েছে। বিশেষ করে কিছু প্রশ্নপত্র ভুল হয়েছে 5 থেকে 10 মিনিট কিংবা কেউ কেউ বলছিলেন যে 20 মিনিট পরে তারা প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। তারপরে তাদের পরীক্ষার উত্তরপত্র তাদের দেখতে হয়েছে। বিষয়গুলো যে কারণেই তাদের এত বেশি অকৃতকার্য এবং যদিও আমরা জানি যে এবার সবচেয়ে বেশি ইংরেজিতে বেশি ফলাফল অকৃতকার্য হয়েছেন এবং একই সঙ্গে গণিত যেমন রয়েছে আইসিটিও রয়েছে এবং বিশেষ করে বিশ্বায়নের এই যুগে 2025 সালে এসে ইংরেজির মতো একটি সাবজেক্টে এত বেশি সংখ্যক শিক্ষার্থী কেন ফেল করছে, নিশ্চয়ই সেই বিষয়টি খতিয়ে দেখবে। শিক্ষা মন্ত্রণালয় তো বলে দিয়েছেন যে তারা দায় এড়াতে পারেন না। সেই দায়টা কিভাবে এড়াতে পারেন না, এত বছরগুলো কেন তারা উদাসীন ছিলেন, নিশ্চয়ই পরবর্তী বছরগুলোতে সেই বিষয়টি তারা দেখবেন। শাওন দত্ত, আরেকটি বিষয়, এই যে এত সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হলেন সেই বিষয়ে যেমন ইংরেজির কথা বলা হচ্ছে, অন্যান্য সাবজেক্টও তো রয়েছে। তাহলে সেই শিক্ষকরা, বিশেষ করে যারা জ্ঞান দান করেন, সেই শিক্ষকদের উন্নতি কিন্তু খুব একটা হয় না। বেতন ভাতা নিয়ে তাদের যেমন রয়েছে অসন্তোষের বিষয় এবং একই সঙ্গে সেই সব শিক্ষক কতটাই বা শিক্ষা দানে পটু এবং বিশেষ করে যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চলছে সেটি বা কতটা এই বাংলাদেশের জন্য ভালো এবং এই বিশ্বায়নের এই যুগে 2025 সালে এসে বা কতটা ভালো। নিশ্চয়ই শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলো খতিয়ে দেখবেন। বেশ কয়েকটি কমিটি গঠন করা হবে, যেমনটি আন্তঃশিক্ষা মন্ত্রণালয় বোর্ড কিংবা স্ব বোর্ডগুলো এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য, বিশেষ করে গ্রাম অঞ্চলে বিশেষ করে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে পাঠদান এবং পাঠ মূল্যায়নের ক্ষেত্রে আরও কীভাবে তাদেরকে আরও বেশি ভালো করা যায় সেই বিষয়গুলো দেখবেন। নিশ্চয়ই আগামীর যে ফলাফল সেটি আরও ভালো হবে, সেই প্রত্যাশা সবাই করছে। অনেক ধন্যবাদ অহন আপনাকে। একটু ময়মনসিংহের খবর জেনে নিতে চাই, সহকর্মী হুসাইন শাহিদ সঙ্গে আছেন। শাহিদ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার 51.54%। এত কম হওয়ার কারণ সম্পর্কে শিক্ষক এবং শিক্ষার্থীরা কি বলছেন? হ্যাঁ, আসলে যে ফলাফলটি হয়েছে এটি নিয়ে ময়মনসিংহের কেউই খুশি না। শিক্ষকও খুশি না, ছাত্ররাও খুশি না, অভিভাবকরাও খুশি না, কারণ প্রায় অর্ধেক ছাত্র ফেল করেছে। তো আমি বেশ কয়েকজন অভিভাবক, ছাত্র এবং শিক্ষকদের সাথে কথা বলেছি, বিশেষ করে ইংরেজির যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। সব কিছু মিলিয়ে সবাই কিন্তু দায় দেওয়ার চেষ্টা করেছেন শিক্ষকদের উপরে। তারা বলছেন যে শিক্ষকদের একটি বড় অংশ এই শিক্ষকতার পাশাপাশি অন্যান্য
কাজে, ব্যবসা বাণিজ্যে বা অন্যান্য কাজে জড়িয়ে পড়েছেন বেশি এই ময়মনসিংহ অঞ্চলের, যার প্রভাব পড়েছে এই ফলাফলে। কারণ তারা এই একদিক দিয়ে যেমন আমরা আগে যেটি দেখেছি, অন্ততপক্ষে কোচিং যারা করাতেন, প্রাইভেট যারা অনেক পড়াতেন, তারা অন্ততপক্ষে শিক্ষার্থীদেরকে শেখাতেন, পড়াতেন, যেটি ফলাফল আনার ক্ষেত্রে ভূমিকা রাখতো, যদিও তার মধ্যে নানা ধরনের প্রতিবন্ধকতা বা আইন কানুন রয়েছে। কিন্তু এখন যেটি দেখা যাচ্ছে যে একটি বড় অংশ শিক্ষকদের তারা ব্যবসা বাণিজ্য কিংবা অন্যান্য বিষয়ে তারা ইনভলভ হচ্ছেন বেশি। এই ধরনের একটি অভিযোগ কিন্তু অভিভাবকদের পক্ষ থেকে আমি পেয়েছি এবং যার অনেক সততাও রয়েছে। তো যারা শিক্ষকতা করছেন তারা যদি সেই শিক্ষার কাজটি ঠিকমতো করেন এবং এই পাঠ কার্যক্রম যেটি, পাঠদান কার্যক্রম যেটি, যে প্রশিক্ষণগুলো হয় সেগুলোতে অংশ নেন এবং কাজ করেন, তাহলে এই যে বিপর্যয়, এই ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব, এমনটা বলছেন যে অভিভাবকরা। আর শিক্ষার্থীরা বলছেন যে আসলে বিগত সময়ে যে দেশের পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিও কিন্তু তাদের পড়াশোনার অনুকূলে ছিল না। এই সব কিছুই আসলে প্রভাব ফেলেছে। শাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে চলছে ভোট গ্রহণ। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত নির্বাচন সকাল 9টা থেকে শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। এবার নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 23 পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18 এবং জিএস পদে 13 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসু নির্বাচনে মোট ভোটার 28,901 জন। 9টি একাডেমিক ভবনে 17টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। 990টি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা এবং নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে কাজ করছেন প্রায় 2300 পুলিশ সদস্য। পাশাপাশি 6 প্লাটুন বিজিবি ও 12 প্লাটুন র্যাব সদস্য নিরাপত্তা নিশ্চিতের জন্য মোতায়েন রয়েছেন। প্রার্থীরা বলছেন উৎসবমুখর পরিবেশে হচ্ছে ভোট গ্রহণ, তবে অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ করেছেন অনেক ভোটার। ওএমআর পদ্ধতিতে ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আমাদের হাতে যে কালিটা দেয়া হয়েছে সেটা আমরা এক ঘষা দিতে উঠে গেছে, তো যার কারণে জিনিসটা অবশ্যই আমাদের খারাপ লাগারই বিষয়, কারণ কালিটা হওয়ার কথা ছিল অমোচনীয়। আমাদের ভার্সিটিতে বিগত 35 বছর ধরে এটা অফ, আমরা প্রথমবার দিতে পারছি, খুবই ভালো লাগতেছে। তারা আমাদের শিক্ষক, তারা আমাদের পিতৃতুল্য, তারা যত প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে তারা কিন্তু এটা ঠেকানোর জন্য সর্বদা সচেষ্ট থাকিবে এবং তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির শুধু নয়, সবাই মিলে একসাথে হয়ে এই নির্বাচনের জন্য আন্দোলন করেছি এবং অবশেষে আমরা সফল হয়েছি। শিক্ষার্থীদের এখানে বিজয় হয়েছে। আর নির্বাচনী পরিবেশ, আমি একটু আগেই যেহেতু ভোট দিলাম, ভোটের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ রক্ষা করতেছি। দর্শক, রাকসু নির্বাচনের প্রস্তুতির খবরাখবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাব নাজমুল হাসানের কাছে। তিনি রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে। নাজমুল, আপনি যে কেন্দ্রে রয়েছেন এখন, সেখানে ভোট গ্রহণের চিত্র কেমন দেখছেন, শিক্ষার্থীরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন বিস্তারিত। শাওন, আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু কিছুক্ষণ আগে একেবারে মেয়েদের লম্বা লাইন ছিল। এই মেয়েরা ভেতরে ভোট দেওয়ার জন্য প্রবেশ করেছে। যেহেতু প্রচুর রোদ, সেহেতু এই সময়টাতে বাইরের দিকে আসলে লম্বা লাইন নেই, ভেতরে একেবারেই অনেক বড় লম্বা লাইন এই ডিন কমপ্লেক্সে। এবং আমি এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এখন পর্যন্ত 25% ভোট গ্রহণ হয়েছে এবং এই সংখ্যাটা আরও ধীরে ধীরে বাড়বে। তবে সকাল থেকে যে অবস্থা আমরা দেখেছি যে ভোটারদের মাঝে প্রবল উৎসাহ উদ্দীপনা রয়েছে, বিশেষ করে মেয়ে ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখেছি। পাশাপাশি পুরুষ ভোটাররাও ভোট দিতে এসেছেন। এখন পর্যন্ত আসলে এই ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো এখানে র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর যতগুলো ইউনিট রয়েছে সবাই খুবই সতর্ক অবস্থানে রয়েছেন এবং সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। সকালের দিকে আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম, ভোটাররা বলেছিল যে অমোচনীয় কালি, সেই কালিটা কিন্তু ভোট দেওয়ার পরপরই উঠে যাচ্ছে, এটা নিয়ে তারা অভিযোগ করছিলেন। তবে প্রশাসন কিন্তু এটার ব্যাখ্যা দিয়েছে যে এই অমোচনীয় কালির ফলে উঠে যাওয়ার ফলে তেমন কোনো সমস্যা হবে না, যেহেতু খুবই সতর্ক অবস্থায় ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে
যে এক একটি ভোট দিতে কিন্তু অন্তত 10 মিনিট সময় লাগে, প্রচুর সময় অতিবাহিত হয়। এই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হবে কিনা সে বিষয়ে কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে যে নির্দিষ্ট সময়ের পরেও আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। আরেকটা বিষয় মনে হচ্ছে যে এই ভোটের ফলাফল দিতে আসলে দীর্ঘ সময় লাগতে পারে। সব মিলিয়ে যে উৎসবমুখর পরিবেশ যেটা বলা হয়, দীর্ঘ 35 বছর পরেই এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পরে আসলে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার ফলে ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং আগামীতে যে নতুন নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব আসলে এখানে ছাত্র প্রতিনিধিদের ভালোর জন্যই কাজ করবে, এমনটাই প্রত্যাশা করছেন আসলে নতুন ভোটাররা। শাওন। নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে। সুষ্ঠু সুন্দর প্রস্তুতি পরবর্তী ভোট গ্রহণও সম্পন্ন হচ্ছে সেই খবর জানাচ্ছিলেন নাজমুল। এবার যাব একটু মনোয়ার হোসেন জুয়েলের কাছে। তিনি আছেন ডক্টর শহীদুল্লাহ কলা ভবন কেন্দ্রে। জুয়েল, অমোচনীয় কালি মুছে যাওয়ার কয়েকটি অভিযোগ মিলেছে, এই বিষয়ে প্রশাসনের কি ব্যাখ্যা? শাওন, এখন পর্যন্ত আসলে প্রশাসন এই বিষয়ে কোনো ব্যাখ্যা প্রদান করেনি। তারা এখন পর্যন্ত অমোচনীয় কালি যে মুছে যাচ্ছে এই বিষয়টি তারা খোঁজ নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। নিশ্চিত করেননি আসলে যে ছাত্ররা যে বা ভোটাররা যে অভিযোগটা করছেন তারা এখন পর্যন্ত সেটা আমাদেরকে জানায়নি। আমি শহীদুল্লাহ কলা ভবনের শহীদ জিয়াউর রহমান হলে আছি। আপনাকে যদি একটু দেখাই, আমরা দীর্ঘ যে 33 বছর পর যে রাকসু নির্বাচন হচ্ছে, এখানে ভোটারদের, ছাত্রদের যে একটা আকাঙ্ক্ষা সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ দীর্ঘ লাইন, আমি যদি একটু লাইনটা দেখাই যে কি পরিমাণ দীর্ঘ লাইন এইখানে দাঁড়ানো রয়েছে, সেটা যদি দেখেন তাহলে অনেকটা বোঝা যাবে যে আসলে ছাত্রছাত্রীদের যে ভোট দেওয়ার যে উৎসব মুখর পরিবেশ সেটা আসলে কতটুকু মানে কাঙ্ক্ষিত। এবং এটা কিন্তু আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি যে সকাল থেকে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, প্রত্যেকটা ভোটার তারা দীর্ঘক্ষণ কিন্তু লাইনে দাঁড়িয়েছেন ভোট দেওয়ার জন্য। এখানকার তেমন সেরকম কোনো গুরুতর অভিযোগ এখন কিন্তু পাওয়া যায়নি। তবে এইটুকু বলা যেতে পারে, ছাত্রছাত্রীরা দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছেন, সেই সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে ভোট গ্রহণটা অনেকটা উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমি এখানকার প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমানের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন দুপুর 1টা পর্যন্ত কিন্তু 31% ভোট এখন পর্যন্ত কাস্ট করা হয়েছে। সেটি 625 থেকে 30 ভোট হতে পারে। এখানে মোট ভোটার হচ্ছে 1963 জন। তো সুতরাং এখানে যে উৎসব মুখর পরিবেশ রয়েছে এবং এখন পর্যন্ত যে বিস্তৃত লাইন দেখা যাচ্ছে, তাতে কিন্তু স্বাভাবিক ভোট কেন্দ্রের যে মানে রয়েছে কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমরা হলের কেন্দ্রে ঢুকেছিলাম, ভোট কেন্দ্রে ঢুকেছিলাম, ভোটাররা কিন্তু সেখানে বলছেন তারা নির্বিঘ্নেই তাদের ভোটটা প্রদান করছেন। এই ক্ষেত্রে বোঝা যায় যে রাকসুর যে নির্বাচন, সে নির্বাচন কিন্তু এখন অনেকটাই উৎসব মুখর এবং বলা যেতে পারে যে বিকেল 4টা পর্যন্ত এরকম উৎসব মুখর পরিবেশে হয়তো ভোট গ্রহণ চলবে। শাওন, অনেক ধন্যবাদ জুয়েল আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসুর 26 পদের মধ্যে ভিপি, জিএস সহ 24টিতে জয় পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট। ছাত্রদল থেকে এজিএস ও বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হয়েছে সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক। ফল ঘোষণার পর শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানান নবনির্বাচিত নেতারা। নির্বাচনে মোট 65% ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন। বুধবার বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই নানা নাটকীয়তা তৈরি হয় চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে। অভিযোগ পাল্টা অভিযোগ চলে মধ্যরাত অবধি। রাত 8টার পর থেকে আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। বিপত্তি বাধে যখন সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ভোট নিয়ে অসন্তোষ জানান ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। এ নিয়ে নির্বাচন কর্মকর্তাদের অবরোধের ঘটনাও ঘটে ইঞ্জিনিয়ারিং অনুষদে। সব অপেক্ষা, উৎকণ্ঠা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে রাত 4:30টায় ফলাফল ঘোষণা করতে বাণিজ্য অনুষদ মিলনায়তনে উপস্থিত হয় নির্বাচন কমিশন। ভেতরে তখন হাজারো শিক্ষার্থী। নির্বাচনে সহযোগিতার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান কর্মকর্তারা। প্রত্যেকেই আমার প্রথম
কৃতজ্ঞতা গ্রহণ করুন। এখন এই আয়োজন আজকে যারা আমরা এখানে বসে যখন ফলাফল ঘোষণা করছি, এখনকার পরিবেশটাও অসাধারণ আমার কাছে। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে। তারা এই নির্বাচনকে সফল করার জন্য সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করেছে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস করতালের মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করেন সিসি। আইয়ুবুর রহমান তৌফিক ৭০১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। সাধারণ সম্পাদক পদে সাইদ বিন হাবিব ৮০০১ ভোট। চাকসুর সভাপতি হলেন উপাচার্য মহোদয়, আর চাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন, এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি ৭৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। জয়ী হয়ে সমালোচনাকে স্বাগত জানালেন নির্বাচিতরা। আমার দায়িত্ব হবে আমার কমিটমেন্টগুলো রক্ষা করা। যেভাবে আমার ভাই বোনেরা আজকে আমার উপর আস্থা রেখেছে, আমি যখন ৩৬৫ দিন দায়িত্ব পালন করবো তারা যেন সেভাবে আস্থা রাখতে পারে, সেই কাজগুলোই করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের উপর যে আস্থা রেখেছেন, আমাদের প্রথম কাজ থাকবে যে আমরা যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার বাস্তবায়নে হবে আমাদের বিজয়ের মূল কাজ। ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন না নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। তবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের ফলাফল বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে ছাত্রদল। সকাল থেকে এটা বলে আসছি, এটা নির্বাচন বিতর্কিত নির্বাচন, এটা একটা প্রভাব বিস্তার করে, এটা নিয়ে নেওয়ার কৌশলগতভাবে একটা গোষ্ঠীকে সাপোর্ট দেওয়ার নির্বাচন। কেন্দ্রীয় সংসদের মতো হল সংসদেও অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর যে ইতিহাসের সূচনা হয়েছে আবারও নতুন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেটি সামনের দিনে অব্যাহত থাকবে এমনটা প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হবে সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল কারণ গত ৯.৫ বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থায় তার একমাত্র টার্গেট ছিল ২০৪১ সাল পর্যন্ত তার পরিবারের, তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং বাংলাদেশে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না রাখা, যারাই তার জন্য প্রতিবাদ বা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নির্মূল করা। জুলাই আগস্টে যখন কোটা বিরোধী আন্দোলন একটা যুক্তিসঙ্গত দাবিতে সংগঠিত হতে শুরু করলো, নিরস্ত্র কোনো রকমের হুমকি তৈরি করা ছাড়া একটা সিভিলিয়ান মুভমেন্ট, সেইটাকে দমন করার জন্য রাষ্ট্রের সকল রিসোর্স ব্যবহার করে, অর্থাৎ সকল পুলিশ বাহিনীর সকল সদস্য, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থা এবং কখনো কখনো সীমিত পরিসরে আর্মিকেও ডিপ্লয় করা হয়েছিল, যদিও সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞের সাথে সামিল হয়নি। এর সাথে হেলিকপ্টার, ড্রোন, এপিসি, লেথাল ওয়েপন, মারণাস্ত্র ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে ইনভলভ হয়ে ১৪০০ মানুষকে হত্যা করলো, হাজার হাজার মানুষকে আহত করলো। এই যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এটার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখা। এটার পলিটিক্যাল টার্গেট। মিরপুরের কেমিক্যাল কারখানার আগুনের ঘটনায় সেখানে ধোঁয়া কমাতে কুয়াশার মতো পানি দিচ্ছে ফায়ার ফাইটাররা। আশপাশের বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। প্রায় ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও মিরপুরের রাসায়নিক গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে বিষাক্ত গ্যাসও। সহকারী পরিচালক জানান, আগুন সম্পূর্ণ নিভাতে সময় লাগবে। গ্রাউন্ড মনিটর দিয়ে 4টি স্প্রেডারে পানি দেওয়া হচ্ছে, যার ফলে ভেতরের অত্যন্ত বিষাক্ত কেমিক্যাল বের হয়ে আসছে। আরও জানান, হাইড্রোলিক স্প্রেডারের সাহায্যে দরজা কাটা হয়েছে। ভেতর থেকে যে গ্যাস বের হচ্ছে তা খুবই বিষাক্ত, তাই সবাইকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানান তিনি। সকালেও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের ধোঁয়া নিয়ন্ত্রণে তৎপর ফায়ার সার্ভিসের কর্মীরা। আজও সকাল থেকে ভিড় করছে উৎসুক জনতা। তাদেরকে সতর্ক করে ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করছেন। ৩০০ গজ দূরে অবস্থান করতে বলা হচ্ছে। রাসায়নিক গুদামে বিভিন্ন টক্সিক গ্যাস তৈরি হয়েছে, এগুলো বাতাসের সঙ্গে মিশে গেছে। বিষাক্ত গ্যাসে শ্বাস নিলে ত্বক, ফুসফুস ও হার্টের সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস।
এলাকায় কেমিক্যাল রাখাটা তো একেবারে ঝুঁকিপূর্ণ। তারপরে এখানে তারা বুঝি না যে কিভাবে এটা রাখে। হ্যাঁ যায়, নাকের ভিতরে যায়, নাকে জলে, গলা জলে, বিভিন্ন একটা খুশখুশ একটা কেমন একটা অনুভব হয়। আমরা আসলে যে উৎসুক জনতা তাদেরকে ফিরে পারছি না। আমরা আগুন লাগার পর থেকে এখানে ছিলাম এবং এখনো আছি। দর্শক, মিরপুরে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী রেদওয়ান আহমেদ যাব তার কাছে। রেদওয়ান, এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে। নতুন কোনো তথ্য কি জানতে পেরেছেন? কিছুক্ষণ আগেই কিন্তু ফায়ারের যে মহাপরিচালক তিনি কিন্তু আমাদের সাথে কথা বলছিলেন এবং যেমনটি তিনি জানিয়েছেন যে এই রাসায়নিক দ্রবণের কারণে কিন্তু এই আশপাশের এলাকা ইতিমধ্যেই এই দূষিত বাতাসে কিন্তু বিষাক্ত হয়ে গেছে। তার পাশাপাশি যতবারই তারা কিন্তু আসলে সতর্ক করার চেষ্টা করছেন, মানুষের মধ্যে কিন্তু সেই সতর্কতা আসলে দেখা যায়নি। আপনি দেখতে পাচ্ছেন যে 300 গজের মধ্যেই কিন্তু যারা অবস্থান করছেন তাদের কিন্তু কারো মুখেই মাস্ক নেই, কিন্তু তারপরেও তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা বারবারই বলার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা যে এখানে দাঁড়িয়ে থাকলে আসলে পরবর্তীতে শ্বাসকষ্টের মতো নানা রকম সমস্যা জটিলতায় ভুগতে হতে পারে, এইরকম সমস্যা কিন্তু দেখা যেতে পারে। এছাড়াও আরেকটি যেটি বলেছেন যে ভেতর থেকে যে রাসায়নিক দ্রবণগুলো আসছে সেগুলো কিন্তু সেই দ্রবণগুলো কিন্তু আসলে পানির সাথে মিশে যাচ্ছে, এই ড্রেন দিয়ে কিন্তু সেই পানিগুলো বেরিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু পানীয় দূষণ হচ্ছে। এবং তারা যেটি বলছেন যে আশপাশে যেহেতু আবাসিক এলাকার বাসিন্দাদের কিন্তু নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। আশপাশের জানালা কিন্তু আবাসিক এলাকা তো দূরের কথা, এখানকার যে স্থানীয় মানুষরা উল্টো এই যে কারখানাটিতে লাগোয়া আগুন দেখতে কিন্তু এখন পর্যন্ত উৎসুক জনতার ভিড়। সেই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছিলেন যে সকাল থেকেই কিন্তু তারা আগুন নির্বাপনের জন্য 4টি ধাপে কিন্তু এই কুয়াশার মতন পানি ভেতরে ছিটাচ্ছেন এবং যার কারণে কিন্তু কেমিক্যাল দ্রবণগুলো আসলে পানির সাথে মিশে বেরিয়ে চলে আসছে। আমরা দেখাতে চাই যে এখনো কিন্তু যে গুদামটি, সেই গুদাম থেকে কিন্তু ক্রমে কিন্তু এই ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়ার কুণ্ডলি কিন্তু পাকিয়ে কিছুক্ষণ পরপরই বেরিয়ে যাচ্ছে। আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছিলাম এবং তারা বলছিলেন যে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল এসেছেন এখানে ইতিমধ্যেই, তারা কিন্তু পর্যবেক্ষণ করে গেছেন এবং বিকেল নাগাদ আরও একটি টিম আসবেন, তারা কিন্তু পর্যবেক্ষণ করবেন এবং তারপরেই আসলে জানা যাবে যে কতক্ষণ নাগাদ কিংবা কবে নাগাদ এই আগুন নেভানো সম্ভব হবে। এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন যে কবে নাগাদ আসলে সম্ভব হবে আগুন নেভানো সেটি কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পাশাপাশি যেহেতু এখন পর্যন্ত সেই দ্রবণ মিশ্রিত যে রাসায়নিক যে কারখানা, সেখানে যেহেতু এখনো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বের হচ্ছে বারবার, তাই কিন্তু বড় ধরনের যে দুর্ঘটনার আশঙ্কা নেই এমনটি কিন্তু আসলে বলা খুবই নিশ্চিতভাবে যাচ্ছে না। এবং পাশাপাশি আশপাশের মানুষদের বিশেষভাবে সতর্কতা অবলম্বনের জন্য কিন্তু জরুরি নির্দেশ তারা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ঢাকার আশুলিয়ায় এক প্রসূতি শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে তৃতীয় দিনের মতো প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছে শ্রমিকরা। সকাল থেকে পলাশবাড়ির গিল্ডেন অ্যাক্টিভওয়্যার কারখানার সামনে বিক্ষোভে অংশ নেন শ্রমিকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রসূতি অবস্থায় ছুটি ও অর্থ সহায়তা চেয়েছিলেন তাজমিনা খাতুন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা দিতে অসম্মতি জানায়। এ ঘটনার প্রতিবাদে তাজমিনার মৃত্যুর সুষ্ঠু বিচার সহ 11 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শ্রমিকরা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে শ্রমিকদের কর্মবিরতি আন্দোলনের কারণে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে। সোমবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা। তিনি নয়ারহাটে এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় কর্মরত ছিলেন। আমাদের বোন মারা গেছে, এর জন্য একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আন্দোলন করতেছি, কিন্তু কোম্পানি আমাদের কথা কোনো কানে দিতেছে না। আমরা নিজেরা শ্রমিকেরা টাকা উঠায় তাকে চিকিৎসা করতে চেয়েছি, তাও করতে দেয় নাই। তারা প্লাস্টিক বর্জনের জন্য কোটি কোটি টাকা ইয়া করে, ঠিক আছে, ইনভেস্ট করে, কিন্তু আমাদের এই যে মানুষ মরে গেছে গা অন্তঃসত্ত্বা পেটে বাচ্চা সহকারে, এর ব্যাপারে তাদের কোনো ধ্যান ধারণা নাই। মালয়েশিয়ার মালাক্কা রাজ্য থেকে 2 বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। কর্তৃপক্ষ জানায় মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তারা। স্থানীয়রা জানান মঙ্গলবার তাদের বাসস্থান থেকে চিৎকারের আওয়াজ পাওয়া যায়। এর কিছু সময় পর তাদের মরদেহ দেখতে পান সেখানকার আরেক বাসিন্দা। ধারণা করা হচ্ছে মৃত 2 ব্যক্তি সম্পর্কে আপন ভাই। দীর্ঘদিন ধরেই নানা ইস্যুতে বিবাদ চলছিল তাদের মধ্যে। পুলিশের সন্দেহ এক ভাইকে হত্যা করে আত্মহত্যা করে থাকতে পারে অপরজন। বিস্তারিত জানতে এখনো তদন্ত চলছে।
গ্রহণযোগ্যতার বিচারে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ১০০তম অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ। গতবারের তুলনায় নেমেছে ৬ ধাপ, অর্থাৎ দুর্বলতম পাসপোর্ট বিবেচনায় ৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। 2 দশকে প্রথমবারের মতো শক্তিশালী পাসপোর্টের তালিকার শীর্ষ 10 থেকে ছিটকে গেছে যুক্তরাষ্ট্র। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের নতুন তালিকায় 12 নম্বরে রয়েছে সবচেয়ে ক্ষমতাধর দেশটি। শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। এই সূচকে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। কোন দেশের পাসপোর্ট বিশ্বজুড়ে কতটা গ্রহণযোগ্য অর্থাৎ শক্তিশালী তা বিবেচনা করা হয় বিদেশি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকারের ভিত্তিতে। 227টি গন্তব্যকে ধরে 199 দেশের পাসপোর্টের ক্ষমতা পরিমাপকারী সূচক তৈরি করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। মানদণ্ড হিসেবে ধরা হয় ভিসামুক্ত প্রবেশাধিকার, অন অ্যারাইভাল ভিসা, ভিজিটার্স পারমিট অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরিটিকে। এই সূচকের শীর্ষে এশিয়ার 3 দেশ। সর্বোচ্চ 193 দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার থাকায় প্রথম অবস্থানে সিঙ্গাপুর, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপান। 20 বছরে প্রথমবারের মতো সূচকের শীর্ষ 10 থেকে নেমে 12তম অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। একই অবস্থানে রয়েছে মালয়েশিয়াও। উভয় দেশকেই ভিসামুক্ত প্রবেশাধিকার দেয় 180টি দেশ। হেনলি ইন্ডেক্সের এই তালিকায় একই অবস্থানে একাধিক দেশও আছে। সে হিসেবে যুক্তরাষ্ট্রের উপরে অবস্থান 36টি দেশের। নেমেছে যুক্তরাজ্যের অবস্থানও। 2015-তে শীর্ষে থাকা দেশটির পাসপোর্টটি এবার মান বিবেচনায় 8ম অবস্থানে। তালিকার তলানিতে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। সর্বনিম্ন 106 নম্বরে আফগানিস্তানের পাসপোর্ট। মাত্র 24টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার আছে আফগানদের। এর আগের 2 অবস্থানে সিরিয়া ও ইরাক। 38টি গন্তব্যে ভিসা ফ্রি প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশের অবস্থান 100তম, অর্থাৎ দুর্বলতম পাসপোর্টের হিসেবে 7 নম্বরে। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ এশিয়ার সবচেয়ে উপরে 56তম অবস্থানে আছে মালদ্বীপ। 57 দেশে ভিসা ফ্রি প্রবেশের সুযোগ নিয়ে ভারতের অবস্থান তালিকার 85 নম্বরে। তালিকায় ভুটান ও শ্রীলঙ্কাও বাংলাদেশের উপরে, আর নেপাল ও পাকিস্তানের অবস্থান বাংলাদেশের নিচে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। সাথেই থাকুন।